আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অহেতুক ইস্যু তৈরি করে একটি গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির মাধ্যমে পলাতক স্বৈরাচারের আসার পথ সুগম করছে। জুলাই জাদুঘরের উদ্বোধনে প্রধানমন্ত্রী। গণহত্যার বিচারের অঙ্গীকার। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে রক্তস্নাত গণ অভ্যুত্থান দিবস। জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে পাল্টা ধাওয়া সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত 15 জন আহত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে পতিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে তিনি আরো বলেন, স্বচ্ছ নিরপেক্ষ প্রক্রিয়ায় গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। সেই লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি কাজ শুরু করেছে। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘরের মাধ্যমে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করলো। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রেখে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাসের বাকবদলের সংগ্রামের বীরত্ব গাথা ছড়িয়ে দিতে উন্মুক্ত হল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অতিথিদের নিয়ে জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন। জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা কান্না জড়িত কণ্ঠে বলেন, তাদের প্রিয়জনের আত্মত্যাগের ইতিহাস যেন দেশবাসী কখনো ভুলে না যায়। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। আনাস তার চিঠিতে লিখেছিল, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে বীর ছাত্র জনতার সংগ্রাম, আত্মত্যাগের জীবন্ত স্মারক হয়ে থাকবে। এটা হলো সেই কেন্দ্রবিন্দু, এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দমনে পতিত স্বৈরশাসক যে নৃশংসতা, বর্বরতা চালিয়েছিল তা ইতিহাসে বিরল। জুলাই আগস্টের অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকেও গুলি করেও গণতান্ত্রিক জনগণকে হত্যা করেছিল। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে, সেই সাথে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রেখে এবং সব ধরনের সহায়তা নিয়ে সরকার শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে।
এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি হয় জাদুঘর। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনটি স্মরণে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর মতো সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। ১.৫ দশকের স্বৈরশাসনের অবসান ঘটানো ছাত্র জনতার রক্তস্নাত অভ্যুত্থান স্মরণে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। জুলাই শহীদ এবং আহত পরিবারের পক্ষে যারা উপস্থিত সকালে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে সরকার। ছাত্র শ্রমিক জনতা সকলে মিলে জীবনমানের উন্নয়ন করা এবং এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। কোটা সংস্কার আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপান্তরে যে অগ্নিশিখা জ্বালিয়েছিলেন শহীদ আবু সাইদ, সেই রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে শহরের শিল্পকলা মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। বরিশাল নগরীর আমতলা মোড়ে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। পরে শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে নওগাঁয় সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে জেলা জামায়াতের আমির ও সেক্রেটারি সহ বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া দিনাজপুর, গাইবান্ধা, গোপালগঞ্জ, হবিগঞ্জ, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, বগুড়া ও নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মাঝে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির বিক্ষোভ মিছিলের আয়োজন করে। গণভোটের রায়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে মিছিলটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল পটুয়াখালী মহাসড়কে পৌঁছায়। এ সময় ছাত্র শিবির ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের তোলারাম কলেজে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। দুপুর নগরীর চাষারার আলাম্মা ইকবাল রোডে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্র শিবিরের ৩ কর্মীকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানি পোস্ট দেওয়ার অভিযোগে এনসিপি থেকে বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকার মণিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়া ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনায় সৃষ্টি হয়। এই ঘটনার জেরে দলীয়
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি তাকে দল থেকে স্থায়ী অব্যাহতি দেয়। পরবর্তীতে গত 2 আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। 400 কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র্যাব 14 জামালপুর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় 400 কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা 7টি মামলায় 3 ছিলেন ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ মিলন বাজার ভাঙবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের পাশাপাশি আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকের দায়িত্ব পালন করেন। সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা করেন তিনি। সকালে চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এই সময় তিনি বলেন, 2টি বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। ইতোমধ্যে একটি বয়লার মেরামত হওয়ার সন্ধ্যা নাগাদ এই বয়লার থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা যাবে। বাকি বয়লারটি ঠিক করতে আরও 1-2 দিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি তামাকের গোডাউনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করে। সকাল 7টার দিকে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর এই তামাকের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার পরবর্তীতে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে 2টি এবং ধামরাই ফায়ার সার্ভিস থেকে আরও 2টি সহ মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। যশোর বেনাপোল মহাসড়কে একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে প্রায় 1,10,00,000 টাকা মূল্যের 529.64 গ্রাম ওজনের 5টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এই সময় তার কাছ থেকে 2টি মোবাইল ফোন এবং নগদ 1,655 টাকাও জব্দ করা হয়। গতরাতে অভিযান পরিচালনা করে 49 বিজিবি আটক মোহাম্মদ ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার বোবারকপুর গ্রামের বাসিন্দা মনু মিয়ার ছেলে। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের 22 জামে মসজিদে ইমাম ও স্থানীয় জামায়াত ইসলামী নেতা এনামুল হককে এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমাম হুমায়ুন আহমেদ বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছবালের ছেলে। তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণ পাড়া গ্রামে মসজিদের ইমাম ছিলেন। নারায়ণগঞ্জে 2 নম্বর রেলগেট থেকে চাষড়া পর্যন্ত রেল লাইনের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে ঢাকা নারায়ণগঞ্জে ডাবল লাইন প্রকল্পের পরিচালক সেলিম রৌফের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এতে অংশ নেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হকারদের পুনর্বাসনের জন্য তৈরি করা ইটের মেঝে ও বাঁশ দিয়ে তৈরি করা নিরাপত্তা বেষ্টনী ভেকু দিয়ে উপড়ে ফেলা হয়। এই ঘটনায় সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাকওয়াত হোসেন উচ্ছেদ অভিযান বন্ধ করতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঢাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে সকল দখলদার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার মশাখালী রেল স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে সকালে স্টেশন এলাকায় ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। এর আগে টানা 3 দিন একই দাবিতে কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের দাবি, দক্ষিণ গফরগাঁও এলাকায় হাজারো মানুষ প্রতিদিন ঢাকা ও ময়মনসিংহে যাতায়াত করেন।
মশাখালী স্টেশনে যমুনা এক্সপ্রেসের স্টপেজ চালু হলে যাত্রীদের সময় ও ভোগান্তি কমবে বলেও রেলওয়ের রাজস্বও বাড়বে। দেশব্যাপী নারীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির জন্য খুলনায় অনুষ্ঠিত হল বেস্ট বিউটি এক্সপার্টের 2 দিনব্যাপী লেজার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ। এটেন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের নির্দেশনা ও সহায়তায় লেজার মেশিন বিতরণ ও প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বেস্ট বিউটি এক্সপার্টের চেয়ারম্যান তুর্জ নাসির। লেজারের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট স্কিন বিশেষজ্ঞ সাদিয়া ইসলাম। পরে শতাধিক বিউটিশিয়ানদের মধ্যে আধুনিক লেজার মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে এটেন বাংলার জনপ্রিয় পণ্য অর্গানিক হেয়ার অয়েল প্রদর্শন করা হয় এবং পণ্যটি উপস্থিত প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটেন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।